সুপ্রিয় 2020-2021 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক পর্যায়ের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 পরিস্থিতির কারণে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস চালু হয়েছে। সেই সরকারি নির্দেশনা মোতাবেক এই অনলাইন ক্লাস আমরা মরিয়মপুর মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে অংশগ্রহণ করিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদেরকে এই অনলাইন হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শঙ্কর প্রসাদ দত্ত, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, মরিয়মপুর মহিলা ডিগ্রি কলেজ, মরিয়মপুর, যশোর। আমি তোমাদের আজ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে 3 ঘর 90 সম্পর্কে আলোচনা করব। আশা করছি তোমরা মনোযোগী হবে এবং মনোযোগী হলে এই 3 ঘর 90 বিষয়ে তোমাদের সম্যক ধারণা অর্জিত হবে এবং এ বিষয়ে তোমরা যথেষ্ট জ্ঞান অর্জন করবে এবং তোমাদের এ বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না বলে আশা করি। আমি ইতিপূর্বে তোমাদের 1 ঘরা 90, 2 ঘরা 90 এবং 3 ঘরা 90 কিছু আংশিক অংশ আলোচনা করেছিলাম। আজ 3 ঘরা 90 আরেকটি বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব। তোমরা আশা করছি উপকৃত হবে। আশা করছি তোমরা সকলে অংশগ্রহণ করেছো এবং এই অংশগ্রহণের মাধ্যমে তোমরা আমি যেটুকু সময় এই ক্লাসটা গ্রহণ করব তোমরা মনোযোগী হবে। এই মনোযোগী হলে তোমরা 3 ঘর 90 সম্পর্কে আরো যে ত্রুটি আছে সেই ত্রুটিগুলো সংশোধন হয়ে যাবে এবং এ বিষয়ে তোমাদের বিশেষ জ্ঞান অর্জিত হবে। আমি দেখো একটা ছক দেখিয়েছি 3 ঘর 90। একটা কাল্পনিক নাম ব্যবহার করেছি মিস্টার শিমুলের 3 ঘর 90। এখানে একটি ছক দেখিয়েছি। দেখো একটা পৃষ্ঠাকে অর্থাৎ একটা আমাদের যে কাঠামো স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে ডেবিট পাস এবং ক্রেডিট পাস মাঝখান দিয়ে ভাগ করে আমরা ভাগ করেছি ঘরগুলো কেমন হয়েছে। দেখো তারিখ, বিবরণ, রসিদ নম্বর, খতিয়ান পত্রাঙ্ক, প্রদত্ত বাটা আর নগদ বাটা, ব্যাংক বাটা, প্রদত্ত বাটা, নগদ টাকা আর ব্যাংক টাকা। ডেবিট পাশে এই কয়েকটি ঘর, অনুরূপভাবে ক্রেডিট পাশে ঠিক সেই কয়েকটি ঘর থাকবে, অর্থাৎ তারিখ, বিবরণ, ভাউচার নম্বর, খতিয়ান পত্রাঙ্ক, প্রাপ্ত টাকা। ডেবিট পাশে হয়েছে প্রদত্ত বাটা আর ক্রেডিট পাশে হয়েছে প্রাপ্ত বাটা। আর নগদ টাকার ঘর, ব্যাংক টাকার ঘর। ডেবিট পাশে নগদ টাকার ঘর আছে, ক্রেডিট পাশে নগদ টাকার ঘর আছে। ডেবিট পাশে ব্যাংক টাকার ঘর আছে, ক্রেডিট পাশে ব্যাংক টাকার ঘর আছে। ডেবিট পাশে প্রদত্ত বাটার ঘর আছে, ক্রেডিট পাশে প্রাপ্ত বাটার ঘর আছে। ডেবিট পাশে খতিয়ান পত্রাঙ্ক আছে, ক্রেডিট পাশে খতিয়ান পত্রাঙ্ক আছে। আর ডেবিট পাশে রসিদ নম্বর আছে, এখানে পার্থক্য হলো ক্রেডিট পাশে ভাউচার নম্বর আছে। তাহলে আমাদের এই হলো স্ট্রাকচার। একটা প্রশ্ন দেখো, এই প্রশ্নটা সম্পর্কে তোমাদের একটা ধারণা দিই। মিস্টার শিমুল আর কাল্পনিক নাম ব্যবহার করেছি। 2020 সালের 1 মার্চ তারিখে নগদ 20,000 টাকা এবং ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত 5,700 টাকা লইয়া ব্যবসা শুরু করলেন। এখানে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, আজও দেখো একটা বিষয় আলোচনা করলাম। নগদ 20,000 টাকা ডেবিট ব্যালেন্স, অর্থাৎ নগদ। দেখো এখানে 2020 সালে মার্চ 1 তারিখে বলেছি ব্যালেন্স বিডি নগদ 20,000 টাকা। আর বলা আছে ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত 5,700 টাকা লইয়া ব্যবসা শুরু করলেন, অর্থাৎ ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত, অর্থাৎ ডেবিট নয়, ক্রেডিট উদ্বৃত্ত। তাহলে দেখো 2020 সালের মার্চ মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি ক্রেডিট উদ্বৃত্ত বলে ক্রেডিট পাশে হয়েছে ব্যাংক কক্ষে 5,700 টাকা। তাহলে দেখো ডেবিট পাশে নগদ টাকার ঘর ব্যালেন্স আর ক্রেডিট পাশে ব্যাংক ব্যালেন্স, অর্থাৎ ক্রেডিট পাশে ক্রেডিট ব্যালেন্স, ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স নিয়ে আমাদের ব্যবসা শুরু করা হয়েছে এই মিস্টার শিমুল। আমি কাল্পনিক নাম ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পরবর্তী সময় বলছে যে উক্ত মাসে তার ব্যবসায় লেনদেনগুলি নিম্নরূপ ছিল, অর্থাৎ পরবর্তী সময় যেগুলো লেনদেন হয়েছে ওই মার্চ মাসে তার সেই লেনদেনগুলো কি কি সেগুলো এখানে বলা আছে। আমরা সেগুলো ট্রিটমেন্ট দিব, অর্থাৎ এন্ট্রি পাস করে 3 ঘর 90 ডেবিট পাশে বসবে না ক্রেডিট পাশে বসবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সে পোস্টিং দিয়ে আমরা ব্যালেন্স তৈরি করব। ঠিক আছে? হ্যাঁ, তাহলে দেখো মার্চের 2 তারিখে বলা আছে নগদে বিক্রয় 12,000 টাকা, যার অর্ধেকাংশ সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো।
এই এন্ট্রিটা আমাদের 3 ঘরের নগদ বইতে কি অবস্থা হবে? এই এন্ট্রিটা 2 ঘরের নগদ বইতেও হয় একই এন্ট্রি। আমরা এখানে দিয়েছি, দেখো নগদে বিক্রয় 12,000 টাকা। আমরা নগদে বিক্রি করলে 12,000 টাকা, তাহলে মার্চের 2 তারিখ লিখবো, মার্চের 2 তারিখ বিক্রয় হিসাব লিখবো, বিক্রয় হিসাব লিখবো, বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব লিখবো। তাহলে দেখো বিক্রয় হিসাব লিখলাম, কি হচ্ছে 12,000 টাকা বিক্রি করা হয়েছে, যার অর্ধেক অংশ, অর্থাৎ 12,000 টাকা বিক্রি করলে আমরা 12,000 টাকায় পাইনি। কি হয়েছে, যার 12,000 টাকার অর্ধেক অংশ কতটুকু? 12,000 টাকার অর্ধেক অংশ আসে 6,000 টাকা। তাহলে সেই 6,000 টাকা সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে নগদ বিক্রি করেছি 12,000 টাকা, তাহলে আমি এখানে নগদ পাবো কত টাকা? নগদ পাবো আমরা 6,000 টাকা, নগদ পাবো 6,000 টাকা অর্ধেক অংশ। আর অর্ধেক অংশ অর্থাৎ বাকি যে 6,000 টাকা সেটা ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দেওয়া হলো সঙ্গে সঙ্গে। এটা কিন্তু কোয়ান্টিটি নয়, নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হচ্ছে না। আমি ইতিপূর্বে আলোচনা করেছি, নগদ টাকা ব্যাংকে জমা দিলে কন্টেন্টই হয়, আর ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করলে কন্টেন্টই হয়। কিন্তু এখানে ব্যাংকে জমা দেওয়া হয়েছে মাল বিক্রি করার অর্থ সাথে সাথে, অর্থাৎ আমাদের ক্যাশ বাক্স থেকে বা আমাদের ফান্ড যা আছে, আমাদের নগদ টাকা যা আছে সেই টাকা আমরা ব্যাংকে জমা দেয়নি, সেই জন্য এটা কন্টেন্টই হবে না। ঠিক আছে, তাহলে আমরা বিক্রি করেছি 12,000 টাকার মাল, নগদে পেয়েছি 6,000 টাকা অর্ধেক, আর অর্ধেক ব্যাংকে জমা দিয়েছি। 12,000 টাকা পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দিয়েছি বলে এটা ব্যাংকের ঘরে পোস্টিং দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে আসো 4 তারিখ, মিস্টার কাজলের পাওনা 6,000 টাকা 5% বাটায় 50% নগদে এবং 50% চেকে পরিশোধ করা হলো। এটা 3 ঘরের এন্ট্রি, 3 ঘরের নগদ বইয়ের একটা গুরুত্বপূর্ণ এন্ট্রি। তাহলে দেখো মিস্টার কাজল একটা কাল্পনিক নাম ব্যবহার করেছি। এই কাজল পাওনা, তার কাছে 6,000 টাকা পাওনা, সে তার 5% বাটা, 6,000 টাকার 5% বাটা হলে কত হয়? 6,000 টাকা 5% বাটা হলে হয় 300 টাকা। এই 300 টাকা বাদে 50% নগদে আর 50% চেকে পরিশোধ করা হলো, পরিশোধ করা হয়েছে, অর্থাৎ পরিশোধ করলে কোথায় যাবে? পরিশোধ করলে ক্রেডিট পার্সে যাবে। তাহলে এটা মার্চের 4 তারিখ, এটা মার্চের 4 তারিখ মিস্টার কাজলের পাওনা, অর্থাৎ এখানে কি মিস্টার কাজল কি হলো? প্রদেয় হিসাব লিখবো, প্রদেয়, প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব ব্র্যাকেটে আমরা লিখে রাখতে পারি কাজল, ব্র্যাকেটে লিখে রাখতে পারি কাজল। হ্যাঁ, তাহলে বাটা কত টাকা? 6,000 টাকা 5% বাটা, তাহলে সেখানে আসবে 300 টাকা। একটাকে বলা হবে প্রাপ্ত বাটা, এটাকে বলা হবে প্রাপ্ত বাটা। তাহলে 6,000 টাকা 300 টাকা বাটা বাদ গেলে টাকা থাকে 5,700 টাকা। এই 5,700 টাকার 50% অর্থাৎ 50% নগদে, 5,700 টাকার 50% নগদ হলে কত হয়? 2,850 টাকা। এই 2,850 টাকা আর 2,850 টাকা অর্থাৎ বাকি 50% চেকে পরিশোধ করা হলো। চেক পাওয়া গেলে আমরা যেমন ব্যাংকে জমা দিয়ে থাকি, তদ্রুপ ভাবে চেক কাউকে প্রদান করলে আমাদের ব্যাংক থেকে টাকা চলে যাবে। সেই টাকাটা হলো 2,850 অর্থাৎ 2,850 টাকা। এ হলো আমাদের 4 তারিখের এন্ট্রির পোস্টিং। প্রদেয় হিসাব কাজল লিখে 300 টাকা প্রাপ্ত বাটা আর 2,850 টাকা নগদে প্রদান আর চেকে প্রদান 2,850 টাকা, অর্থাৎ 50% 50%। এই হলো 100%। বাটা 300 টাকা বাদ দেওয়া হয়েছে মোট 6,000 টাকা থেকে। হ্যাঁ, তাহলে পরবর্তী সময় আসো 5 তারিখ। 5 তারিখে কি বলছি? দেনদার আকাশের নিকট হতে 10,000 টাকা পাওনা 2% বাটায় 4,800 টাকা নগদে ও অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল, অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল। তাহলে পাওয়া গেছে, পাওয়া গেলে আমাদের ডেবিট পাশে আসবে। দেনদার আকাশের নিকট থেকে, দেনদার আকাশ তাহলে কে একজন ব্যক্তি? প্রাপ্য হিসাব, এটা হলো প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব। এখানে কে? আকাশ, আমরা এখানে লিখে রাখবো আকাশ, প্রাপ্য হিসাব লিখে রাখবো আকাশ। তাহলে আকাশের কাছ থেকে 10,000 টাকা পাওনা, 10,000 টাকা আমরা পেতাম, তার কাছ থেকে কত পেয়েছি? 2% বাটায় 10,000 টাকা 2% বাটা হলে কত আসে? 200 টাকা আসে। 10,000 টাকা 2% করলে হয় 200 টাকা। এই 200 টাকা বাটা বাদে তাহলে আমরা এটাকে বলা হবে কি? প্রদত্ত বাটা, এটাকে বলা হবে প্রদত্ত বাটা 200 টাকা। তাহলে বাকি টাকা 4,800 টাকা নগদে পেয়েছি,
নগদে পাওয়া গেল 4800 টাকা। 4800 টাকা নগদে পেয়েছি। 4800 টাকা আমরা নগদ পেলাম। আর কত টাকা থাকে? আর থাকে কত টাকা? 10,000 টাকা 2% বাটা গেলে থাকে 200 টাকা গেলে থাকে 9,800 টাকা। 9,800 টাকা থেকে 4,800 টাকা নগদে পাওয়া গেছে, তাহলে আর বাকি টাকা থাকে 5,000 টাকা। এই চেক পাওয়া গেল। চেক পাওয়া মানে চেকটা সঙ্গে সঙ্গে আমরা ব্যাংকে জমা দিয়েছি মনে করতে হবে। তাহলে সেই চেকের পরিমাণ হলো 5,000 টাকা। দেখো এখানে 5,000, 4,800 আর 200 মোট মিলে দেখো 10,000 টাকা হয়েছে। মোট মিলে হলো 10,000 টাকা। তাহলে এই 5 তারিখের এন্ট্রি আমাদের পোস্টিং দেওয়া হলো। এটা 3 ঘন্টা নন্দন বইয়ের একটা গুরুত্বপূর্ণ এন্ট্রি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাটেনশন প্লিজ। তাহলে পরবর্তী সময় দেখো আছে মার্চ মাসের 15 তারিখে স্বীকৃতি বিলের মাধ্যমে ক্রয় 5,000 টাকা ও ধারে বিক্রয় 10,000 টাকা। এই এন্ট্রিটা সম্পর্কে তোমাদের একটু ধারণা দিতে হবে, বা তোমরা খেয়াল করে দেখো। স্বীকৃতি বিলের মাধ্যমে ক্রয়, বিলের স্বীকৃতি দিয়েছি, মাল ক্রয় করেছি, আমাদের কাছ থেকে কি কোনো নগদ টাকা গিয়েছে? যায়নি। অর্থাৎ আমাদের 3 ঘরা নগদান বইতে এই এন্ট্রিটা পোস্টিং দেওয়া যাবে না। ঠিক আছে? অনুরূপভাবে ধারে বিক্রয় 10,000 টাকা, ধারে বিক্রয়, ধারে ক্রয়, স্বীকৃতি বিলের মাধ্যমে ক্রয়, স্বীকৃতি বিলের মাধ্যমে বিক্রয়, এই সব এন্ট্রিগুলো 3 ঘরা নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। নগদ লেনদেন যেগুলো সেইগুলো আমাদের মাত্র এই 3 ঘরা নগদান বইতে লিপিবদ্ধ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই স্বীকৃতি বিলের মাধ্যমে ক্রয় 5,000 টাকা এবং ধারে বিক্রয় 10,000 টাকা, এই এন্ট্রিটা আপাতত আমাদের 3 ঘরা নগদান বইতে লিপিবদ্ধ করা যাবে না। পরবর্তী সময় দেখো, তাহলে প্রশ্ন আসতে পারে এটা কি জন্য আমাদের এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে পরে দেখো 20 তারিখে সবুজের নিকট হতে 5% বাটায় 15,000 টাকা পণ্য ক্রয় করা হলো। এই এন্ট্রিটা সম্পর্কে দেখো, সবুজের নিকট, সবুজ একজন কাল্পনিক নাম, সবুজের নিকট হতে 5% বাটায় 15,000 টাকার পণ্য ক্রয় করা হলো। 5% বাটায় পণ্য ক্রয় করেছি, আমরা বাকিতে ক্রয় করেছি না, যেহেতু নাম উল্লেখ আছে সেহেতু আমরা বাকিতে ক্রয় করেছি। তাহলে এই এন্ট্রিটাও আমাদের 3 ঘরা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমাদের এখানে কেন আসছে? প্রশ্ন থাকতে পারে এই লেনদেনগুলোর মধ্যে থেকে কোন কোন এন্ট্রিগুলো 3 ঘরা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। 2 মার্কের প্রশ্ন, প্রশ্নের উত্তর থাকতে পারে এরকম। তাহলে 2 মার্কস। তাহলে সেক্ষেত্রে আমাদের স্বীকৃত বিলের মাধ্যমে ক্রয় 5,000 টাকা ও ধারে বিক্রয় 10,000 টাকা, এই এন্ট্রিটা আমাদের 3 ঘরা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। তারপরে আসবে সবুজের নিকট হতে 5% বাটায় 15,000 টাকার পণ্য ক্রয় করা হলো, এই এন্ট্রিটা আমাদের 3 ঘরা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে? হ্যাঁ, তাহলে পরবর্তী সময় দেখো 24 তারিখ, এখানে বলেছে সবুজকে 250 টাকা বাটায় 50% নগদে ও 50% চেকে পরিশোধ করা হলো। এখন বিষয়টা হলো এই 20 তারিখের যে এন্ট্রিটা ছিল তার সঙ্গে 24 তারিখের এন্ট্রির কিছুটা মানে বেশ কিছুটা কানেকশন আছে, যোগাযোগ আছে, এর সঙ্গে সম্পর্কিত। 20 তারিখের এন্ট্রির সঙ্গে 24 তারিখের এন্ট্রি সম্পর্কিত, কারণ 24 তারিখে শুধুমাত্র নাম উল্লেখ করা আছে কিন্তু টাকার পরিমাণ উল্লেখ করা নাই। তাহলে আমাদের এখানে টাকা পাবো কোথায়? ওই 20 তারিখের এন্ট্রিতে যে টাকা আছে সেই টাকা নিয়ে আমাদের কাজটি করতে হবে। কি কাজ করতে হবে? সবুজকে 250 টাকা বাটা দেওয়া হয়েছে, বাটা দিয়ে 50% নগদে আর 50% চেকে পরিশোধ করা হয়েছে। অর্থাৎ আমরা এখানে প্রাপ্ত বাটা, আমাদের কাছে হয়েছে প্রাপ্ত বাটা 24 তারিখ। তাহলে আমাদের এখানে আসবে 24 তারিখ, এখানে প্রদেয় হিসাব। ঠিক আছে? প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব কে? সবুজ। প্রদেয় হিসাব ব্র্যাকেটে আমরা লিখে রাখবো সবুজ। তাহলে কত টাকা বাটা পেয়েছি? প্রাপ্ত বাটা 250 টাকা বাটা পেয়েছি, প্রাপ্ত বাটা 250 টাকা। 50% নগদে আর 50% চেকে পরিশোধ করা হলো। এখন আমাদের প্রশ্ন, এই 50% কত টাকার 50%, আর এই 50% চেক কত টাকার 50% চেক? তাহলে আমাদের দেখো 15,000 টাকা সবুজের কাছ থেকে ক্রয় করা হয়েছিল। 15,000 টাকার, এই 15,000 টাকার 5% বাটা ছিল। 15,000 টাকার 5% বাটা হলে কত টাকা আসে?
750 টাকা। ঠিক আছে, তোমরা ক্যালকুলেশন করে দেখবা 750 টাকা, অর্থাৎ এই 15,000 টাকার 5% করলে হয় 750 টাকা বাটা। তাহলে টাকা মূল টাকা থাকছে কত? 14,250 টাকা। তাহলে আমরা তারকে অর্থাৎ সবুজকে 14,250 টাকা প্রদান করব। এখন প্রশ্ন হলো 50% নগদে, তাহলে এই 14,250 টাকা 250 টাকা বাটা বাদ দেবো। বাটা বাদ দিলে লিখলাম বাটা ঘরে, আর টাকা থাকে কত? 14,000 টাকা। এই 14,000 টাকা আমরা প্রদান করব নগদে 50% এবং চেকে 50%, অর্থাৎ 7,000 টাকা নগদে, আর বাকি 7,000 টাকা 50% সেটা যাবে চেকের মাধ্যমে। নগদে দিয়েছি 7,000 টাকা, আর ব্যাংকের মাধ্যমে অর্থাৎ চেকের মাধ্যমে দিয়েছি 7,000 টাকা। 250 টাকা প্রাপ্ত বাটা হয়েছে, তাহলে মোট হলো 14,250 টাকা। আমাদের কাছে আমরা পেতো 14,250 টাকা, অর্থাৎ 15,000 টাকার 5% বাটা বাদ দিলে 14,250 টাকা হয়। ঠিক আছে, এই হলো আমাদের 3 ঘন্টার মাধ্যমে একটা জটিল এন্ট্রি। এই এন্ট্রি সম্পর্কে তোমাদের আজ ধারণা দিলাম। আশা করছি তোমরা মনোযোগী ছিলে, এবং মনোযোগী থাকলে এই এন্ট্রি সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, এবং তোমরা এ বিষয়ে সম্যক ধারণা অর্জন করতে পেরেছো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইবার আসো আরেকটা এন্ট্রি, অর্থাৎ 30 তারিখের এই এন্ট্রিটা ওই একই সঙ্গে সবুজ সম্পর্কে সম্পর্কিত। সবুজকে ইস্যুকৃত চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হলো। কোন কোন সময় আমরা কাউকে চেক প্রদান করে থাকি, সেই চেকের টাকা যদি পর্যাপ্ত পরিমাণ আমাদের ব্যাংক অ্যাকাউন্টে না থাকে, তাহলে ব্যাংকের কাছে ওই পার্টি যখন যায় অর্থাৎ চেক কালেকশন করতে যায়, চেকের টাকা ক্যাশ করতে যায়, তখন দেখা যাবে আমাদের যদি পর্যাপ্ত পরিমাণ ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকে, বা কোনো কারণে ব্যাংকে ওই চেকের সঙ্গে কোনো গরমিল হয়, তাহলে ব্যাংক কর্তৃপক্ষ ওই চেকের টাকা প্রদান করে না। তদ্রূপ ভাবে এক্ষেত্রে কোনো একটা কারো সমস্যা হয়েছে, এই চেকে যেহেতু সমস্যা হয়েছে, সেহেতু ওই ব্যাংক কর্তৃপক্ষ এই সবুজকে যে চেক আমরা ইস্যু করেছিলাম, সেই সবুজ হয়তো গিয়েছে ব্যাংকে, ব্যাংকে যে ব্যাংক কর্তৃপক্ষ সে টাকা প্রদান করে নাই। তাহলে এই জন্য বলা হয়েছে সবুজকে ইস্যুকৃত চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হলো, ব্যাংক ফেরত দিয়েছে। তাহলে ব্যাংকে আমরা প্রদান করেছিলাম ক্রেডিট পার্সে প্রদেয় হিসাব হিসেবে, প্রত্যাখ্যান হয়েছে। তাহলে ওই 30 তারিখে লিখব ওই প্রদেয় হিসাব, অর্থাৎ আমরা ফেরত পেলাম প্রদেয় হিসাব, অর্থাৎ কি লিখবো? সবুজ। কি জন্য লিখবো? সবুজের কাছে আমরা চেক দিয়েছিলাম, সবুজ ব্যাংকে যে প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসছে, সে চেক সবুজ কাছে রেখে দেবে না। ব্যাংক যেহেতু সবুজকে ফেরত দেবে, সবুজ তখন ওই চেকটা নিয়ে আমাদের কাছে আবার ফেরত আসবে, বলবে যে এই চেকের টাকা ক্যাশ করা সম্ভব হয়নি, ব্যাংক প্রত্যাখ্যান করেছে। তাহলে আমরা যেমন প্রদেয় হিসাব লিখে ক্রেডিট করেছিলাম, তদ্রূপ ভাবে প্রদেয় হিসাব ডেবিট লিখে আমরা ওই 7,000 টাকা আবার ডেবিট করে দেব। তাহলে চেকটি প্রত্যাখ্যাত হলো, আমাদের এন্ট্রি পোস্টিং দেওয়া সঠিক হলো। ঠিক আছে, এই হলো আমাদের আজকের এন্ট্রির পোস্টিং গুলো। তাহলে আমাদের এখন যোগ করতে হবে, যোগ করে আমাদের কি ফল দাঁড়ায় সেটা আমাদের দেখতে হবে। তাহলে যোগ ফলে আসো, এই 200 টাকা আমাদের প্রদত্ত বাটা, এই 200 টাকা সম্পর্কে আর 550 টাকা এই সম্পর্কে আমাদের কোনো ব্যালেন্সিং করতে হবে না। আমি ইতিপূর্বে তোমাদেরকে বলেছি যে প্রদত্ত বাটা ব্যালেন্সিং হয় না, প্রাপ্ত বাটা ব্যালেন্সিং হয় না, যোগফল যেটা থাকবে সেটাই লিখে দিতে হবে। প্রদত্ত বাটা 200, প্রাপ্ত বাটা 550। ব্যালেন্সিং হবে নগদের সঙ্গে নগদ, ব্যাংকের সঙ্গে ব্যাংক। তাহলে আমরা ব্যাংক নিয়ে শুরু করেছিলাম আর ক্রেডিট ব্যালেন্স, আর নগদ ডেবিট ব্যালেন্স নিয়ে শুরু করেছিলাম। তাহলে আমরা নগদে পাতাকে যোগ করি, যোগ করলে কত আসে? 30,800 টাকা। আমাদের এখানে যোগফল আসে 30,800 টাকা, আমাদের ডেবিটের যোগফল। অনুরূপ ভাবে আমরা এখানে 30,800 টাকা লিখবো, 30,800 টাকা। এই 30,800 টাকা লিখে ব্যালেন্স করব, কত টাকা থাকে দেখো, 800 থাকে কত? 20,950। 20,950 টাকা আমাদের ব্যালেন্স থাকে। এটাই লিখবো ব্যালেন্স, লিখবো
ব্যালেন্স ব্যালেন্স কি লিখবো সি ডি তারিখ কত 31শে মার্চ তারিখ 31শে মার্চ 30 দিন তাই মার্চ সেপ্টেম্বর এপ্রিল জুন নভেম্বর তাহলে আমাদের কি হলো মার্চ মাস 31শে আমরা লিখবো ব্যালেন্স সিডি 20,950 টাকা নগদের ব্যালেন্স আর ক্রেডিট পাশের যোগফল দেখো আমাদের এখানে যোগফল যেটা আসবে আনুমানিক আমাদের এই পাশে যোগফল বেশি হচ্ছে অর্থাৎ ডেবিট পাশ বেশি হচ্ছে বলে আমরা ডেবিট পাশটা আগে যোগ করব তাহলে 18,000 টাকা আমাদের যোগফল আসে 18,000 টাকা এই 18,000 টাকা আমরা এখানে লিখবো 18,000 টাকা এই 18,000 টাকা আমরা লিখে এখান থেকে আমরা মাইনাস করব কত টাকা থাকে 2,450 টাকা এই দেখো যোগ করলে কি দাঁড়ায় 2,450 টাকা এটা হলো আমাদের ব্যাংকের ব্যালেন্স আর এটা হলো নগদ ব্যালেন্স তাহলে এই যেহেতু বলেছি প্রাপ্ত বাটা ব্যালেন্স হবে না প্রদত্ত বাটা ব্যালেন্স হবে না তাহলে ডেবিটে ব্যালেন্স দাঁড়ালো 20,950 টাকা ব্যাংক ব্যালেন্স দাঁড়াবে 2,450 টাকা এটাকে বলা হবে ব্যালেন্স ব্যালেন্স বি ডি মার্চ মাসে পরে আসবে এপ্রিল মাসের 1 তারিখ অর্থাৎ 2020 সালের এপ্রিল মাসের 1 তারিখে আমাদের ব্যাংক ব্যালেন্স হয়েছে 2,450 টাকা আর নগদ ব্যালেন্স আছে 20,950 টাকা আমরা মার্চ মাসের 1 তারিখে নগদ ব্যালেন্স 20,000 টাকা আর ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স 5,700 টাকা নিয়ে শুরু করেছিলাম আমাদের এই মাসে লেনদেনগুলো হওয়ার পর আমাদের মার্চ মাসের 31 তারিখে ব্যালেন্স হয়েছে 20,950 টাকা নগদ আর ব্যাংকের ডেবিট ব্যালেন্স হয়েছে 2,450 টাকা অর্থাৎ এপ্রিলের 1 তারিখে আমাদের ব্যালেন্স হয়ে দাঁড়িয়েছে ওইটাই অর্থাৎ নগদানের ব্যালেন্স 20,950 টাকা আর ব্যাংকের ডেবিট ব্যালেন্স 2,450 টাকা যেখানে শুরু করেছিলাম ক্রেডিট ব্যালেন্স নিয়ে ব্যাংকের এখন হয়েছে আমাদের ডেবিট ব্যালেন্স এই হলো আমাদের আজ 3 ঘর 99 এর একটা পরিপূর্ণ একটা অঙ্ক এবং তার সমাধান আশা করছি তোমরা মনোযোগী ছিলে এবং এই বিষয়ে তোমাদের যথেষ্ট জ্ঞান অর্জিত হয়েছে পরবর্তী সময়ে এই 3 ঘর 99 সম্পর্কে তোমাদের আর যদি কোনো সমস্যা থাকে আমার সঙ্গে যোগাযোগ রাখবে আমি তোমাদেরকে সম্মুখ ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সেই বিষয়ে সমাধান হওয়ার চেষ্টা করব বলে আশা রাখি তোমরা ভালো থাকো সুস্থ থাকো সরকারি বিধি মেনে তোমাদের লেখাপড়া মান চালিয়ে যাও লেখাপড়া সুন্দরভাবে চালিয়ে যাও তোমরা সুস্থ থাকো ঈশ্বর তোমাদের সহায় হোক সকলকে ধন্যবাদ